অলওয়েজ, যেটা দুর্নীতির বিরুদ্ধে এবং সত্যের পক্ষে আমি সর্বদা, তো আমি তো খবর করব। জেনারেল কাস্টের ছেলেদের অবস্থা খারাপ করে দিল দিদি, এটা নিয়ে কিছু বলবেন দিদি? আমি পড়েছি, আপনি সম্ভবত আমাকে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলেন যে এটা বলে যে দিদি অলরেডি এসসি এসটির জন্য পার্টিকুলারলি এতগুলো সিট রিজার্ভ হয়ে যাচ্ছে, তারপর উমেন রিজার্ভেশন দেওয়া হচ্ছে, সেখানে সিট রিজার্ভ হয়ে যাচ্ছে, তাহলে জেনারেলদের জন্য তারা কোথায় যাবে? সেই ছেলেদের তো সিট কমে যাচ্ছে। তো কথা যুক্তিযুক্ত, কিন্তু মহিলাদের রিজার্ভেশন দেওয়াটা কাস্ট বেস রিজার্ভেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। না, আমি শুধুমাত্র মহিলা সেই কারণেই মনে করি সেটা বলছি না, কিন্তু এটা দরকার, মহিলা রিজার্ভেশনটা দরকার ছিল। এবার হ্যাঁ, এটা তো একটা দেখুন, একদিক ঠিক করতে গেলে আরেক দিকের প্রবলেম হয়। কেউ বলছেন ডিএ বকেয়া ডিএ কবে দেওয়া হবে, এ তো ইনক্রিজ করা হলো। তো যে কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে, তার মধ্যেই সবটা মিলিয়ে একটা সামঞ্জস্যতা রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। বাকি বাজেট পেশ হয়েছে, এটা ইমপ্লিমেন্ট হবে কিভাবে কিভাবে সরকার চলছে পুরোটাই আমাদের নজরদারিতে থাকবে, তাই তো? আপাততর জন্য আমি যে বিস্ফোরক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি, শুনে আপনাদের হেভি মজা লাগবে, বুঝলেন? কারণ আমি বেশ ভিডিও আপনাদের সামনে এনেছি, দাঁড়ান আমি শোনাবো আপনাদেরকে। লিঙ্ক পাঠিয়েছিস তো? ওকে। অভিষেক ব্যানার্জি নামটি বলতেই আপনাদের মনে হচ্ছে আবার অভিষেক ব্যানার্জি, কি ভাই দিদি অভিষেক থেকে বেরোন না। বিশ্বাস করুন, উনি এখন গিয়েছেন আদালতে, হাইকোর্টে গিয়েছেন এটা বলতে যে আমি বিদেশে যেতে চাই। ভাই এমন কি রোগ রয়েছে, আমি তো মানে আমি অবাক যে এমন কি রোগ হয়েছে ওনার চোখে যে ট্রিটমেন্ট নাকি বিদেশেই করাতে হয়, দেশে নাকি এই ট্রিটমেন্ট হয় না। ডিজিজের কন্ডিশন মনে হয় ক্রনিক হয়ে গেছে, অ্যাকিউটে আর নেই, সেই কারণে বারবার ওনাকে বিদেশ টানে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে যে অবস্থায় রাজ্য রয়েছে, যেখানে হুঙ্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বলছেন যে ভাই তোলাবাজি দুর্নীতিবাজ যারা করেছো তাদের কাউকে ছাড়া যাবে না, জিরো টলারেন্স। তার মধ্যে নাম আসছে আইপ্যাক এবং সুমিত রায়, যে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক ছিলেন, পিএ ছিলেন, যাই বলবেন। তো এরা আমাদের রাজ্যটাকে লুটেছে, তৃণমূল কংগ্রেসকে শুধু লুটেনি, রাজ্যটাকে পর্যন্ত লুটে নিয়েছে। মানে আমরা রীতিমতো মানে তাদেরকে তো ছাড়ার নেই। এই আইপ্যাক শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে তৃণমূল কংগ্রেসের হেল্প করেছে, তৃণমূল কংগ্রেসের মতো পলিটিক্যাল দলকে তুলতে চায় তা নয়, এই আইপ্যাক রাজ্যটাকে লুটেছে। এরকম তথ্য পাওয়ার পর মুখ্যমন্ত্রী যখন বলছেন যে ভাই কাউকে ছাড়বো না, তখন অভিষেক ব্যানার্জির হাইকোর্টে গিয়ে বিদেশ যেতে চাই বলাটার মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা বিষয় রয়েছে। আর আমরা জানতে চাই যে ওনার ফ্যামিলি কোথায়, ওনার ফ্যামিলি কি আদৌ পশ্চিমবঙ্গে আছেন তো, নাকি সবটাই মানে ভানুয়াটুওয়ালা গল্প তো আমরা জানি, এমনটা নয় যে আমরা কিছু জানি না। তাই অভিষেক ব্যানার্জির হঠাৎ করে তড়িঘড়ি বিদেশ যাওয়া এবং উনি বিদেশ যেতে চান, এই নিয়ে আবেদন করেছেন মঙ্গলবার, অর্থাৎ আজকেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকালকার বিচারপতিরা অত্যন্ত চালাক হয়ে গেছেন, এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দেখে দেখে দৃষ্টি আকর্ষণ করলেও খুব একটা তাকাতে চান না, কিন্তু তারপরে ওই চলতি সপ্তাহের মধ্যেই নাকি মামলাটি হবে। তো অভিষেক ব্যানার্জি এখন যেতে চান বিদেশ, আর তারই মধ্যে খবর আসছে যে সিআইডি কণ্ঠস্বর সংগ্রহ করতে চান অভিষেক ব্যানার্জির। ওই যে ডিজে বাজানোর মামলাটাকে নিয়ে অভিষেক ব্যানার্জি বলেছিলেন না যে কান নাকি ঝালাপালা করে দেবো, তো সেই মামলা নিয়ে সিআইডি এবার কণ্ঠস্বর সংগ্রহ করতে চান। বলি কি মানে এই আমাদের দেশের আইন, মানে এটা আমাদের সঙ্গে ইয়ার্কি হচ্ছে। মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, যে বলে দিন না যে অ্যারেস্ট করবো না, বলে দিলে আমরা বুঝে গেলাম। না হলে মধ্যপ্রদেশে অ্যারেস্ট হওয়ার মানে মধ্যপ্রদেশের আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি রয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে, মানে আমরা আপনারা থাকলে এতক্ষণ হয়তো জেলে রাত্রিবেলায় দেখতাম টাইম যে কখন রাতের ভাতটা আসবে, মানে আমরা জেলে থাকতাম। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি থাকার পর সেই ব্যক্তি হাইকোর্টে গিয়ে বলছেন যে আমি বিদেশ যেতে চাই 7 দিনের জন্য। সিআইডি বলছেন যে আমরা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর সংগ্রহ করতে চাই। বলি এই ব্যক্তিকে দেখে আপনারা মানে এর কেমন আইন আদালত আমি জানি না, এ আমি বুঝে উঠতে পারছি না। দেখুন তো এই ব্যক্তিকে, অভিষেক ব্যানার্জি না, রবীন্দ্রসঙ্গীতের সুরে কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। হ্যাঁ, তো এটা এটা অভিষেক ব্যানার্জি না, মানে আমার তো দেখে কে অভিষেক ব্যানার্জি লাগছে না মমতা ব্যানার্জির ভাইপো, সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন আছে কি না আমি ঠিক জানি না, মানে বিভিন্ন দল থেকে এদিক ওদিক হচ্ছে তো, কিন্তু কণ্ঠস্বর সংগ্রহ করতে চায়, মানে এই কতদিন চলবে? এই হচ্ছে আমাদের ভারতীয় আইন, যে আইনে আমি চোখে দেখছি যে ব্যক্তি বলছে
এই ব্যক্তি হুমকি দিচ্ছে, এই ব্যক্তি থ্রেট করছে, এই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি আছে, তারপরেও আমরা শুনছি নাকি আইন এমন আমাদের, কানুন এমন আমাদের, সেই সুজয় কৃষ্ণ বদ্রের মতো যে কণ্ঠস্বর আমরা মানে সংগ্রহ করতে চাই, তারপর আমরা নাকি এভিডেন্স তৈরি করবো, দিয়ে সেই এভিডেন্সের মধ্যে যখন চার্জশিট তৈরি হবে সেখানে এবার অভিষেক হয়তো ব্যানার্জি লিখতেই ভুলে যাবেন, লিখবেন অভিষেক, তখন আবার আদালতে আবার মামলা হবে যে এই অভিষেক কি সেই অভিষেক, এর তো ব্যানার্জি লেখা নেই। মানে এত ইরিটেট লাগে আমার এই আইন কানুনকে নিয়ে, যে রিয়েল ফ্যাক্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। মানে ডিজে বাজাবো, কান ঝালাপালা করবে, রাত 1টার পর বিজেপির কর্মীদের বাড়ি ফাঁকা হবে, এই কথা ওপেন বলছেন, এবং যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে বেরিয়ে আসছে সেই ব্যক্তি। কিন্তু আদালত কেমন যেন বুঝতে পারছে না, ওদের এভিডেন্স চাই, এভিডেন্স লাগবে, কণ্ঠস্বর লাগবে যে এই কি সেই ব্যক্তি, তারপর ম্যাচ করে দেখা হবে সেই কি, মানে কি আর বলবো। আমি আজকে অবাক লাগছে আমার যে ব্যক্তির বিরুদ্ধে এত কিছু চলছে, হ্যাঁ ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছেন, কণ্ঠস্বর জোগাড় করার, সংগ্রহ করার ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছেন, এবং সিআইডি এই নমুনা জোগাড় করবেন। আইন আইনের পথে চলবে, আদালত আদালতের পথে চলবে, আমি সব বুঝলাম। অভিষেক ব্যানার্জি অ্যারেস্টও হবেন হয়তো মেবি, আমি সবই বুঝলাম। আর তারপর যখন এই রকম টাইপের খবর পাই আমি, এক তো হচ্ছে যে তোলাবাজির বিরুদ্ধে নাকি নতুন আইন আসতে চলেছে, তোলাবাজির অভিযোগ পেলেই নাকি সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেবে, জিরো টলারেন্স নীতি এই সরকার নিয়েছেন, সবই বুঝলাম। তারপরেও যখন এই সব্যসাচী দত্তের মতো ব্যক্তি এবং এই টিনা ভৌমিক খুব কাছের, মানে এই নেতাদের আবার কিছু কিছু কাছের ব্যক্তি থাকেন, তো এই এনাদের বাড়ি থেকে না কেজি কেজি সোনা পাওয়া গেছে। তো এই কেজি কেজি সোনা পাওয়া গেছে, এটাকে নিয়ে আজকে সরকারি আইনজীবী নিজে বললেন যে মামলাটি এত খারাপের দিকে যাচ্ছে, মানে এতক্ষণ পর্যন্ত সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল, আর এইবার সেই অভিযোগটি ব্যাক নিয়ে যাচ্ছে দুর্নীতির দিকে। মামলাটি আর নর্মাল থাকবে না, মানে আদালতে না, এটা এবার এমএলএ এমপির স্পেশাল আদালতে ট্রান্সফার হবে, মানে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। পদক্ষেপ তো এত ভয়ঙ্কর হবে, মানে আইন কানুনে রিটার্ন থাকে এইগুলো, মানে সে কত শাস্তি না পাবেন, মানে আমরা তো সব পড়ি তো বুঝতে পারি সে কিনা ভয়ঙ্কর শাস্তি। এখানে দেখছি আবার 10 কোটি টাকা প্রায় বাজেয়াপ্ত হয়েছে, ওনার বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে 3 কেজি সোনা, মানে টোটাল 6 কেজি সোনা, 1.5 কেজি রূপা, মানে এনারাই তো সব, মানে কি বলবো আর কি, দুবের শেখ। তো ব্যাপারটা হচ্ছে যে বাজার মূল্য হচ্ছে 8,39,00,000 টাকা ওনার বান্ধবীর বাড়ি থেকে যে সোনাটি বেরিয়েছে, সবই বুঝলাম, কিন্তু আমি জোর গলায় আপনাকে বলতে পারবো না যে বিরাট হবে, এই অ্যাকশন হবে, মানে এই ওনার মানে কিছু একটা, মানে কি বলবো আমি জানি না, মানে আইন আদালত এরমই চলবে, চলছে। আমি এটা বলতে পারবো না যে না, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। মানে আমরা যখন পড়াশোনা করি ল নিয়ে, যেহেতু আমি পড়ছি, তো আমি জানি যে যখন মামলাটি তোলাবাজির থেকে দুর্নীতির দিকে ব্যাক নিচ্ছে, মানে সে যে কত ভয়ঙ্কর মামলা হচ্ছে, আর সে যে নন বেলেবল সেকশনের দিকে যাচ্ছে, আর সেটা আবার এমএলএ এমপির স্পেশাল আদালতে যাচ্ছে, মানে আমরা জানি এটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আমি জোর গলায় বলতে পারবো না এটা শোনার পর। কারণ অভিষেক ব্যানার্জির ডিজে বাজানোর মন্তব্য নিয়ে এখন নাকি কণ্ঠস্বর সংগ্রহ করা হবে, যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি তার নাকি কণ্ঠস্বর এখন সংগ্রহ করা হবে। আর আমি এটাও জানি না যে এই যে 7 দিনের জন্য বিদেশ যেতে চান অভিষেক ব্যানার্জি, তার পারমিশন আদৌ আদালতে দেওয়া হবে কিনা। মানে আমাদের এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলে তো চাচার বাড়ি কাকার বাড়িতে গিয়ে মুখ লুকিয়ে বেড়াতাম, মানে পুলিশ তাড়া করতো, এনারা আদালতেও চলে যান, তাতেও খুব একটা সমস্যা হয় না। তো এই জন্য আইন কানুন আদালতের প্রতি আমার বিশ্বাস ভরসা না কেমন যেন উঠে যাচ্ছে, জানেন তো, খুব একটা ভরসা করতে পারছি না। কিন্তু তার উপর আমি আপনাদেরকে বলবো, শুধু তৃণমূল কংগ্রেস লুটেছে তা নয়, তৃণমূল কংগ্রেসের এই এমএলএ এমপি কাউন্সিলর পর্যন্ত দুর্নীতিবাজ তা নয়, এই আইপ্যাকও লুটেছে, আর ভয়ঙ্কর লোটা লুটেছে, মানে আমাদের রাজ্যটাকে খোকলা করেছে এই আইপ্যাক প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে কৃষ্ণনগর জেলা আদালতে, যেখানে সুমিত রায় অর্থাৎ অভিষেক ব্যানার্জির ওই যে পিএ উনি এবং প্রতীক জৈনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা এটা দায়ের হয়েছে যে নদিয়ার পলাশি যেটা বিধানসভা, সেখানকার টিকিট বিক্রি করেছে এই আইপ্যাক, মানে 40 লক্ষ টাকার বিনিময়ে নাকি ক্যান্ডিডেট করা হবে। শুধু এক জায়গায় নয়, মামলাটি এক জায়গায় হয়েছে, যিনি মামলাকারী তিনি নিজের নামটি মানে ধামা চাপা দিয়ে রাখতে বলেছেন, ওটা ওপেন করা যাবে না, কিন্তু মামলাটি এক জায়গায় হয়েছে তা নয়, এই একই রকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠেছে, যেখানে আইপ্যাক এত টাকা দেখে নিয়েছিল। আর এখানে আপনারা বলবেন যে মমতা ব্যানার্জির ভুল কোথায়, তো মমতা ব্যানার্জি হয়ে গেছিলেন ওই আমাদের আছে না ধৃতরাষ্ট্র,
তিনি চোখে কিছু দেখতে পেতেন না। তিনি দুর্যোধনের মোহ মায়াতে, মানে উনি অভিষেক ব্যানার্জির মোহ মায়াতে তিনি সব ভুলে গেলেন। মানে এদিকে বীরভূমে পাথরের ব্যবসাদার বড় বড় ইয়েকে নামাচ্ছে, সেলিব্রিটিকে নামাচ্ছে, সেটাও দেখতে পেতেন না। আইপ্যাক টাকা তুলছে সেটা দেখতে পেতেন না। মদন মিত্র, যিনি তৃণমূল কংগ্রেসেরই, তিনি দাবি করছেন যে এখন আইপ্যাক নাকি ঠিক করে দেয় ঘুম থেকে উঠে আমরা কোন ব্রাশটা করব, আর ব্রাশটা করার পর ঠিক আমরা ডান দিকে তাকাবো না বাঁ দিকে তাকাবো, সেটাও মমতা ব্যানার্জি দেখতে পেতেন না। এমনকি এটাও আরো বিস্ফোরক তথ্য, সেটা হচ্ছে জনস্বাস্থ্য কারিগর দপ্তরের একজন ঠিকাদার, তার এসবিআই অ্যাকাউন্ট থেকে 11 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এটা আরো মারাত্মক ব্যাপার, এটা অন রেকর্ড রয়েছে, এটা সরকারি ব্যাপার হয়ে গেল। মানে সরকারি দপ্তর এখানে চলে এলো, যেখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছে, 11 কোটি টাকা দিচ্ছে, আর যেটা কি আইপ্যাকের অ্যাকাউন্টে যাচ্ছে, তাদের বিন্দুমাত্র ভয় নেই যে আমরা ধরা পড়তে পারি। তারা ভেবেই ছিল যে তোলা তুলে সবটা লুটে পুটে এইভাবেই সরকারটা চলবে। কিন্তু রেজাল্ট আউটের এবং ভোট হওয়ার কিছুদিন আগে আইপ্যাক কিন্তু টের পেয়ে গেছিল যে ভাই এখানে ডিম থেরাপি না, আমাদের জন্য তো লাঠি থেরাপি ওয়েট করবে, সাধারণ মানুষ শুধু নয় তৃণমূল কংগ্রেসের লোকজনও মারবে। সেই কারণেই অনিশ্চয়, মানে কোনো টাইমের ঠিক নেই, ওনারা অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে কেটে পড়েছিলেন। কেটে আপনি যাবেন কোথায় ভাই? কত দূর যাবেন তো পাশের রাজ্যে, নাকি আপনারও মানে টাকা কি এতটা পরিমাণ লোটা হয়েছে যে এই আইপ্যাকের প্রতীক জৈন কি বিদেশ চলে যেতে পারে? মানে বেসিক ব্যাপারটা হচ্ছে যে কোটি কোটি টাকা এরা লুটেছে, আর শুধু তৃণমূল কংগ্রেসকে খোকলা করেছে, এই দলটাকে শেষ করেছে তা নয়, এরা আমাদের রাজ্যের টাকা লুটেছে। আর আইপ্যাক বসে বসে, মানে এই তো চিনোচুটি, মানে চুনোপুটি কর্মচারী যারা এই ভিডিও করে, এই করে, অমুক জায়গায় যায়, একটু গ্রাউন্ড রিপোর্ট করে, তারা পর্যন্ত কোটি কোটি টাকা লুটেছে। মানে রাতারাতি, মানে এমনও ইয়ে রয়েছে, মানে প্রমাণ রয়েছে যে রাতারাতি বেশ কিছু ব্যক্তি নাকি 10 কোটির মালিক হয়ে গেল, কেউ কেউ তো 100 কোটিরও মালিক হয়ে গেছে। আপনাদের কাছে অবাক হওয়ার কিছু নেই, কারণ টাকা এই পরিমাণেই লোটা হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ অতিষ্ঠ হয়ে এই সরকারটাকে পরিবর্তন করেছে, নাহলে তো লুটেই যেত। এই আইপ্যাকও লুটেছে, মামলাও হয়েছে, আর আমরা রেডি আছি যে নিশ্চয়ই, যেটা আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে ছাড়া যাবে না। আমরা শুধুমাত্র অভিষেক ব্যানার্জির পতন বা মমতা ব্যানার্জি না, আমরা এই আইপ্যাকের প্রতীক জৈন যে রাজ্য ছেড়ে কেটে পড়েছে, ফাইল চুরি, মামলা তো রয়েছে, মমতা ব্যানার্জি ফাইল চুরি করে বেরিয়ে গেলেন, সেই মামলার হদিশ কি? মামলা আছে, মামলা মরে না, কিন্তু ডেট চালাকি করে পেছনে ফেলা হয়, ডিলেতে ফেলা হয়। তো আমরা তো সেই ফাইল চুরির মামলার দিকেও তাকিয়ে রয়েছি যে কিভাবে আইপ্যাক ফেসেছে, যাকে মানে মমতা ব্যানার্জি প্রত্যেকটা মুভমেন্টে হাইড করার চেষ্টা করেছেন। কিন্তু সেই আইপ্যাককে ছাড়া যাবে না, যে আইপ্যাককে একদম ছাড়া যাবে না। তারা যদি ভেবে থাকে যে আমরা এই রাজ্যটাকে লুটে বাংলাটাকে খোকলা করে আমি অন্য রাজ্যে কেটে পড়লাম, আমাকে আর ধরতে পারবে না, এটা ভুল হচ্ছে। মামলা অলরেডি দায়ের হয়েছে, আর সবটাই ফাঁস হবে, এটা আমরা আশাবাদী। কিন্তু তারপরেও মনের কোনায় কোথাও না কোথাও, ওই যে আবারও আমি আপনাদেরকে বলবো যে কণ্ঠস্বর অভিষেক ব্যানার্জি কিনা সেটা বুঝেই উঠতে পারছে না যে অভিষেকের কণ্ঠস্বর নাকি ম্যাচ করে দেখা হবে। তো যাই হোক, এটা হয়তো নিয়ম, ডেফিনেটলি এটা প্রোটোকলস করতে হবে, কিন্তু ওই জন্যই কোথাও না কোথাও আমার ভরসা হারিয়ে যায়, জানেন তো। তো যাই হোক, এই বিষয় নিয়ে বেশি না বলে আমি আপনাদের কাছে আর একটা খবর দিতে চাই, সেটা হচ্ছে এইবার ভবানীপুর মামলাতে মমতা ব্যানার্জি যেটি চ্যালেঞ্জ করেছিলেন যে উনি নাকি হারেননি, উনি জিতেছেন আর ওনাকে জোর করে হারানো হয়েছে, সেই মামলাতে ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজকে সংরক্ষণ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মামলার বিচার দেওয়ার আগে তিনি প্রথমেই বলে দিয়েছিলেন, মানে নির্দেশ দেওয়ার আগে, মামলাটি শোনার আগে তিনি প্রথমেই বলে দিয়েছেন যে দেখো ভাই, আমার দাদা কিন্তু ওই বিজেপির মুখপাত্র, সর্বভারতীয় মুখপাত্র, তো তাতে যদি কোনো আপত্তি থাকে তাহলে মামলা থেকে আমি আগেই সরে যাচ্ছি, যদি না থেকে থাকে তাহলে ঠিক আছে আমি মামলাটি শুনবো। তো তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আগে ওনার যুক্তি আসতো না, এখন আবার অনেকগুলো যুক্তি আসে, ওনার মামলাগুলো শুনলে বুঝতে পারি যে এখন বেশ যুক্তি আসে। এখানে যুক্তি বিচারপতিও বুঝেছেন বলে এরকম নির্দেশ দিয়েছেন। বলা হচ্ছে এইটা যে নন্দীগ্রামে যখন ইলেকশন হয়েছিল 2021 সালে, তখন যিনি রিটার্নিং অফিসার ছিলেন তিনি ভবানীপুরেও রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন, এবং বর্তমান সরকারের তিনি যুগ্ম সচিব পদে রয়েছেন। তো বিষয়টা সন্দেহজনক। এবং 12 রাউন্ড যখন কাউন্টিং হয় তখনও পর্যন্ত 7,800 ভোটে মমতা ব্যানার্জি এগিয়েছিলেন। তো তারপর নাকি বিভিন্ন বুথ মানে কাউন্টিং এজেন্ট যারা রয়েছে তাদেরকে নাকি বের করে দেওয়া হয়, ঘাড় ধাক্কা দিয়ে কর্মীদেরকে বের করে দেওয়া হয়, এবং তারপর তো খেলা ঘুরে যায় এবং মমতা ব্যানার্জি 15,000 ভোটে হেরে যায়। তো এটাকে পুরোটা কনস্পিরেসি হিসেবে প্রেজেন্ট করা হলো, যে বিষয়টার গম্ভীরতা দেখেই আদালত নির্দেশ দিয়েছেন যে ইভিএম, ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ যেন সংরক্ষিত রাখা হয়।
যদিও আমি এই বিষয়টাকে খুব একটা ভরসা করি না, কারণ ফিরহাদ হাকিমের মেয়ে তিনি নিজেই লাইভে এসে বলেছিলেন যে আমাদেরকে মারা হয়েছে, বের করে দিয়েছে, এই ওই অমুক তমুক বলার পর কিভাবে ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে নিলেন, মানে ওনারও ভরসাটুকু থাকলো না যে দিদি জিততে পারেন, দিদি মামলা করছেন, দিদি চ্যালেঞ্জ করেছেন। তো সেই ফিরহাদ হাকিমেরও ভরসা কিন্তু নেই, ওনার মেয়েই বলছিলেন যে মেরে বের করেছে, কিন্তু দিদি কি জিতেছে? মেরেছে, মেরে বের করেছে, তাহলে মামলা করতে হবে, মামলা ছাড়া তো অপশন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মামলার গভীরতা দেখে নির্দেশ দেওয়া হয়েছে যে ভিভিপ্যাট এবং সিসিটিভি ফুটেজ সহ ইভিএমটাকে সংরক্ষিত রাখতে। এই বিষয়ে আমাদের নজর থাকবে যে পরবর্তী শুনানি কবে হয়, কারণ ডেট এখনও জানা যায়নি, তো সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। আমি আমার ভাইকে একবার জিজ্ঞেস করে নেবো যে কত মিনিট হয়েছে, কারণ খবর আমার কাছে আরও বড় ইম্পর্টেন্ট আছে। কত মিনিট আছে? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে আমি টাইম পাস করবো না, আমি লাস্টে বলবো যে কেন আমি জিজ্ঞেস করলাম, সেটা আমি লাস্টে বলবো। প্রথমে আরও বড় খবর আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে যে অলরেডি এই রিসেন্ট মানে 24 ঘন্টা যায়নি, এই যে আপনারা জানেন যে বাজেট পেশ করা হয়েছে, এবং সেখানে অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে বাজেট তো বাম্পার পেশ করা হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্ট কতটা হবে, ইমপ্লিমেন্ট কি আদৌ করতে পারবে, মানে কি বিষয়। তো আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে হাই প্রোফাইল বৈঠক হয়েছে, যে বৈঠকে উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শীর্ষকর্তা, যারা বৈঠক করেছেন, যাদের সাথে তিনি হচ্ছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের সাথে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তা বৈঠক করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শীর্ষ কর্তাদের সাথে, যেখানে প্রস্তাব রাখা হয়েছে যে শিল্প সহায়ক পরিকাঠামোতে মানে উন্নয়ন আনতে যে বড় সড়ো আর্থিক সহায়তা করা হবে তারই প্রস্তাব নিয়ে আসা হয়েছে, এবং যেখানে বেশ কিছু প্ল্যানিংয়ের কথা বলা হয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার মাধ্যমে বুঝতে পারবেন যে পেটে বিদ্যা থাকলে এবং কিছু করার ইচ্ছে থাকলে সেটা ইমপ্লিমেন্ট করাও যায়। যেটা কি আমি আগের সরকারের তো কি বলবো, উনি ভাষণে কি বলতেন, কাজ কি করতেন উনি জানেন। তো যাই হোক, আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে প্রস্তাবে এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের শীর্ষ কর্তাদের দিক থেকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিটি ইকোনমিক রিজন গড়ে তোলা হবে আমাদের রাজ্যে, যেখানে কিছু কিছু এরিয়াকে, কিছু কিছু জায়গাকে মানে বলতে পারেন যে পার্শ্ববর্তী জেলা, শিল্পাঞ্চল, লজিস্টিক নেটওয়ার্ক এবং শ্রমবাজারকে এক ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে বেশ কিছু কিছু জায়গাকে আইডেন্টিফাই করা হয়েছে যে আমরা এখানে এখানে করতে পারি, তো সেগুলো একটু জানিয়ে দিই। কলকাতার মেট্রোপলিটন সিইআর, এটাই হচ্ছে আপনাদের সিটি ইকোনমিক রিজন, কলকাতা মেট্রোপলিটন, যেখানে সিইআর এখানে বলা হচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, ডানকুনি বেল্টকে যুক্ত করে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইলেকট্রনিক্স আর লজিস্টিক ক্লাস্টার তৈরি, এগুলো প্রস্তাবে রয়েছে। এবার সরকার চুজ করবে কোনটা করবে। দ্বিতীয়, শিলিগুড়ি সিইআর, যেখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারকে যুক্ত করে আইটি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এবং অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার তৈরি। তৃতীয়, হলদিয়া, দীঘা, এটা হচ্ছে বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল করার প্রস্তাব রয়েছে, যেখানে তৈরি হবে রিফাইন এবং কেমিক্যাল একসঙ্গে পাওয়া যাবে, ঠিক যেমন বিশাখাপত্তনমে রয়েছে সেরকমটাই করার প্ল্যানিং চলছে। দুর্গাপুর, আসানসোল সিইআর, যেখানে ভারী শিল্প, ইস্পাত, ইঞ্জিনিয়ারিং এবং ক্লিন ম্যানুফ্যাকচারিং হাব করার প্রস্তাব রয়েছে। শুধু এখানেই শেষ নয়, শিল্প করিডর করার পর্যন্ত প্ল্যানিং রয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা, ডানকুনি, দুর্গাপুর, আসানসোল ম্যানুফ্যাকচারিং করিডোর, হলদিয়া, খড়গপুর শিল্প করিডোর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি অ্যাগ্রো প্রসেসিং করিডোর করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবে এটাও বলা হয়েছে যে এই যে পণ্য পরিবহনকারী মানে পণ্য পরিবহন যে করা হয় তার জন্য খরচ কমানোর জন্য এবং বিনিয়োগ টানতে আরও 3টি বড় কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। 3টি বড় কেন্দ্রের মধ্যে কি কি রয়েছে? পূর্ব ভারতের বৃহত্তম মাল্টি মডেল লজিস্টিক হিসেবে ডানকুনিকে চুজ করা হয়েছে। উত্তর পূর্ব ভারত এবং প্রতিবেশী দেশের গেটওয়ে হিসেবে শিলিগুড়িকে চুজ করা হচ্ছে। সামুদ্রিক বাণিজ্যের জন্য হলদিয়াকে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখানেই শুধু শেষ নয়, আরও বড় ব্যাপার হচ্ছে যে এই যে কলকাতার মতো আর ইনফ্যাক্ট শিলিগুড়ির মতো বিভিন্ন জায়গায় যে এই যে জ্যাম লেগে যায়, গাড়ির যে একটা বিরাট হিড়িক চলছে, তো সেই কারণে সেই যানজট কমাতে প্রাইভেট কার যাতে মানুষ ইউজ না করে এবং পরিবেশে দূষণ নিয়ন্ত্রণ করতে ইলেকট্রনিক বাসের প্রস্তাব করা হয়েছে, দূষণহীন আধুনিক পাবলিক ট্রান্সপোর্টের প্রস্তাব করা হয়েছে, যাতে একটু এসি বাস আর একটু ইলেকট্রনিক বাস পেলে মানুষ যাতে নিজের গাড়ি ছেড়ে একটু আরাম পেলে, এসি বাস মানে একটু আরাম দেওয়া, তো নিজের প্রাইভেট কার ছেড়ে তাদের বাড়ি থেকে অফিস যেতে সুবিধা হবে। শুধু তাই নয়, পরিযায়ী শ্রমিকদের জন্য পর্যন্ত প্রস্তাব আনা হয়েছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য সস্তা এবং ভাড়ার আবাসন গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা